বাংলাদেশের যে সংবিধান এবং বাংলাদেশের যে আইন, এই আইনে আমাকে ডিভোর্স না করে উনি তো ফার্দার কোনো ছেলেকে বিবাহ করতে পারবেন না। তো আমাকে ডিভোর্স না করে উনি কিভাবে বিয়ে করেছেন, এটা আপনারা তাকে প্রশ্ন করেন। আমি একটা বিবাহ করেছিলাম, আপনারা এটা সবাই জানেন, এবং বিবাহর প্রথম দিন রাতেই আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে আমি এই মহিলার সাথে সংসার করব না। কিন্তু প্রথম দিন আমি তাকে ব্যাখ্যা করতে পারিনি। এই বিষয়টা হচ্ছে, ওনার একটা 1 বছরের শিশু আছে, আপনারা জানেন। ওই শিশুটা যখন আমার বিয়ের বাসরটা কিন্তু রত্না কবিরের বাসা হয়, আমাদের শ্রদ্ধেয় রত্না আপা। যখন এই বাচ্চাটা কাঁদতেছিল, মার বিয়ে হয়ে যাচ্ছে, বাচ্চাটা কিন্তু কাঁদতেছিল, সেদিন এই মহিলা বাচ্চাটাকে এমনভাবে শাউট করে একটা ধমক দিছে এবং তার হেল্পিং হ্যান্ডকে। সেদিনই আমার মনের মধ্যে একটা দাগ কাটছে যে এটা কেমন কথা, মা বাসর ঘরে ঢুকে কিন্তু সন্তানের সাথে এটা কি আচরণ করলো। ওই রাত এটা ভাবতে ভাবতে আমার কেটে যায়। এরপরে সেকেন্ড দিন আপনাদেরকে আমি সব বলেছি তার ব্যাপারে। আস্তে আস্তে আমার কাছে যখন আসে, বিয়ের 3য় দিন আমাদের ডিএ তায়েব ভাইয়ের মাধ্যমে আমি ওই ভদ্রমহিলাকে সাফ জানিয়ে দেই যে আপনার সাথে আমি সংসার করব না, আপনার সাথে আমার সংসার করা সম্ভব না। তারপরে তিনি বিভিন্নভাবে মিথ্যা বানোয়াট, আমি আগে বহুবার আপনাদেরকে বলেছি, আপনারা কেউ বিশ্বাস করেননি। কারণ দেখেন, উনি যেই প্র্যাকটিক্যাল অ্যাক্টিংগুলো করেছে, এগুলো একটা মানুষ বিশ্বাস করতে বাধ্য। তিনি এই অ্যাক্টিংগুলো করে সকলের মানুষের কাছে, আমি এই ইন্ডাস্ট্রিতে, এই ফিল্মে, নাটকে আমি রাসেল মিয়া যে স্ট্রাগল করে আজকে রাসেল মিয়া হয়েছি, আমি যে কষ্ট করে এই জায়গাটায় আসছি, তিনি কিন্তু 1 মিনিটের মধ্যে মানুষের কাছে আমাকে একদম খারাপ করে দিয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, গতকাল রাতে আমি গুগলে সরি লিখে সার্চ করেছি। আমি গুগলে এমনি লিখছি যে সরি, তখন দেখছি যে আমি রাসেল মিয়ার ছবিটা ভেসে আসে। আমি কি ব্যাপার, এত পরিমাণের মায়েরা বোনেরা, আমি শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার এই দেশের মায়েরা বোনেরা এত পরিমাণে আমি রাসেল মিয়াকে সরি বলতেছে, আমিও ওনাদেরকে সরি বলতেছি। এই যে আমি ওনাদের ভুলটা ভাঙতে পারছে, এবং ওনারা যেই রাসেল মিয়া আমি তাদের কাছে ছিলাম, ওনাদের কাছে আমি আবার ফিরে যেতে পারছি, এটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, আমি আপনাদের মাধ্যমে ভদ্রমহিলাকে বলি, ওনার যে হাজব্যান্ড এখন হয়েছে, উনি বিয়ে করেছেন আপনার 29 অক্টোবর। আমাকে ডিভোর্স করেছেন কিনা আমি আদৌ জানি না, আমি কোনো কাগজপত্র পাইনি। তবে এইটা আমি আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমি জানবো। এই ভদ্রমহিলা বিয়ে করেছেন যেই সাংবাদিক মহোদয়কে, এই সাংবাদিককেও উনি কিন্তু অস্বীকার অলরেডি করছেন। আমি আপনাদের মাধ্যমে ওই ভদ্রমহিলারকে হাত জোর করে অনুরোধ করে বলবো, মানুষের জীবনকে নিয়ে আপনি খুব বেশি আশাআশি করে ফেলেছেন। এটা বাংলাদেশ। আপনি একবার হিজাব নিয়ে একটা কথা বলেছেন যে 5 কোটি টাকা দিলেও আপনি হিজাব খুলবেন না। তখন আপনি মানুষের সিম্পিতি নিয়ে আমি যেন জেলে আরও বেশি দিন থাকতে পারি, এই একটা ব্যবস্থা আপনি করেছিলেন। কিন্তু আল্লাহ সহায় থাকলে আর মানুষ যদি সত্য হয়, দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাকে গতকালকে 84 জন সাংবাদিক আমাকে ফোন করেছে যে রাসেল ভাই আপনি একটা ইন্টারভিউ নিতে চাই। আমি বলছি ভদ্রমহিলার ব্যাপারে আল্লাহর রস্তে আমি কোনো কথা বলবো না। আমি এখন পর্যন্ত আপনারা আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারেননি। আমার বিশ্বাস ছিল আমি রাসেল মিয়া যদি সত্য হয়ে থাকি, আমার ভিতরে যদি সততা থাকে, তাহলে এটা ফুটে উঠবে এবং আপনারা সব দেখতে পাবেন, এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আমার কথা হচ্ছে যে উনি যেহেতু বিবাহ করেছে, ওই যে সাংবাদিক মহোদয়কে বিয়ে করেছেন, আপনি বিয়ে করেছেন, আপনারা সুন্দরভাবে সংসার করেন, আপনার প্রতি আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকবে। এই যে মহিলা, আপনারা তো নাম জানেন, সরি ওই সাংবাদিক মহোদয়ের নাম তো আপনারা জানেন। আমি তো ফেসবুকের কল্যাণে দেখেছি যে আকাশ নিবিড় ওনার নাম, সাংবাদিক। তো এখন বিষয়টা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা আমাকে আবার সেই রাসেল মিয়া করে দিয়েছেন। এবং আপনারা সাংবাদিক, আমি একটা সাংবাদিক আছে, আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলবো, একটা সাংবাদিক, আমি যখন কোর্টে আমার হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে নিয়ে যায় আপনার ওই যে পুলিশ, ওই সাংবাদিক কাঁদতেছিল,
আমি কই কী ব্যাপার আপনি কাঁদতেছেন কেন? কয় আপনার মতো মানুষের জেল হয়ে যাচ্ছে, ইয়া হয়ে যাচ্ছে। ওই সাংবাদিক কাঁদতেছে, একদম আল্লাহকে সাক্ষী রেখে বলি। তো আজকে আমি মনে করি যে একজন রাসেল মিয়ার জয় হয়েছে, সাংবাদিকদের জয় হয়েছে এবং এদেশের ভালো মানুষদের জয় হয়েছে। থ্যাংক ইউ, এই আর কি। রাসেল ভাই উনি তো বলেছে যে আপনার সাথে ডিভোর্স হয় নাই তার। আচ্ছা আমি আপনাকে বলি, আর আমি এখন পর্যন্ত ডিভোর্সের কাগজটা হাতে পাই নাই। আরেকটা পাই নাই। এখন আরেকটা কথা বলবো, দেখেন এই ভদ্রমহিলা কিন্তু আমাকে, আপনারা আমার ফোনে দেখতে পাবেন, আমাকে ফোন দিয়েই যাচ্ছে। আমি কিন্তু কখনোই তার ফোন কখনো রিসিভ করি নাই, কারণ আমার যে বিজ্ঞ উকিল মহোদয় আছেন উনি আমাকে বলেছেন আপনি ওনার সাথে কোনো কথা বলবেন না। আমি শুধু একটি কথা বলবো, আপনারা আজকে যেখানে আছেন, এই যে বিএফডিসি, এই যে শিল্পী সমিতির আমি মেম্বার, আমার কথা হচ্ছে এই সমিতিতে এসে সে একটা অ্যাপ্লিকেশন দিছে আমার সদস্যপদ যেন বাতিল করা হয়। আপনারা এবার চিন্তা করেন কোন লেভেলে গেলে সে আমার সমিতিতে এসে পর্যন্ত অভিযোগ করে। আচ্ছা রাসেল ভাই, একটা প্রশ্ন ছিল, আপনার বাসর রাত থেকে শুরু করে এই মুহূর্তে পর্যন্ত আপনি তাকে ঘৃণার চোখে দেখছেন, আমরা যতটুকু বুঝতে পারছি। তো আপনি একটা বাসর করে আমি তাকে 50% ঘৃণা করে ফেলছি, এরপরে 50% আমার মধ্যে রেখে আমি তাকে শুধরানোর জন্য আমি চেষ্টা করেছি। আপনারা দেখবেন যে আমি তার ঘরের যে ফার্নিচার যা আছে সব আমি আমার মতো করে সাজাইছি। আমি পরপরই আমি চেষ্টা করেছি যে একজন ওনাকে মানুষ করার জন্য, এবং উনি যে হিজাবটা পরতো এটা কিন্তু আমি তাকে বিয়ের পর দিন বলেছি যে আপনি দেখেন, আপনি যদি হিজাব পরেন আপনার দুইটা জিনিস ইয়া হবে, একটা হবে আপনার হিজাবটা মেনটেন হবে, এরপরে আপনার যে পোড়া দাগটা আছে এটা কিন্তু দেখা যাবে না, আপনাকে অনেক সুন্দর লাগবে। আমি এই মেসেজটাও কিন্তু তাকে দিয়েছি। কিন্তু এই হিজাবটা নিয়েও উনি যে নাটকটা করলো এটা 17 কোটি মানুষকে কিন্তু এটা আহত করেছে। আচ্ছা, তোমার কথায় কি হিজাব কি তোমার কথায় পড়ছে? হ্যাঁ, হ্যাঁ, এক নম্বর যেটা জানতে চাচ্ছি রাসেল ভাইয়ের কাছ থেকে শেষ করে দিন, আপনাদের বাসর রাত প্রচুরটা হয়েছিল কিনা এক নম্বর, আর দ্বিতীয় হচ্ছে আপনার গলায় এরকম কথা, হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এটা আমি আপনাকে বলি, এই জিনিসটা এইটা কি ভালোবেসে দিয়েছিলেন নাকি এই ঘৃণার চোখে দিয়েছিলেন? না, এইটা আমি ওই যে বললাম 50% আমার মধ্যে রেখে, কোথায় কোথায় কথা কয় 50% আমার মধ্যে রেখে, বেটা সংসার করছে 3 দিন বেড়ার না এটা তো বিয়ে না, এটা বিয়ের দ্বিতীয় দিনে আমি দিয়েছি, আপনার রাইট। কিন্তু এটা আমি দিয়েছি কেন, কারণ তার মতো অ্যাসিড দগ্ধ অসহায় মানুষ, সত্যিকারের অসহায় মানুষ কিন্তু আরও অনেক আছে। আমি ওনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং ওনাদেরকে একটা মেসেজ দিতে চাইছিলাম যে আপনি যদি অ্যাসিড দগ্ধ হন, আপনি যদি পোড়া হন, আপনার হাতটা রাসেল মিয়ার মতো মানুষরাও ধরবে, আমি বিনয়ের সাথে বলছি। এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি এই ছবিটা পোস্ট করেছিলাম। তখন তার প্রতি আমার 50% ভালোবাসা কাজ করেছিল। সিমি আপু, আপনি আসলে কি বলবেন এই বিষয় নিয়ে? আসলে বলেন কোন বিষয় নিয়ে? এর আগেও কিন্তু বর্ষাকে নিয়ে অনেক কথা বলেছেন, এখন বলেন আপনি কি বলেন। না, আমার কথা হচ্ছে আমি যাকে চিনি না তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটা শেষ করে দেন। রাসেল মিয়া হ্যাঁ। হচ্ছে আমার বন্ধু মানুষ, আমি তাকে দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে চিনি। তো তাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তো স্বাভাবিক, আমি যেটা জানি আমি তো অতটুকুই বলবো, তাই না? এখন আমরা এটা আমি তো রাসেল মিয়া সম্বন্ধে সবই জানি। রাসেল মিয়া আরও একটা কথা লুকাইছে, যেমন আকাশ নিবিড় বলছে যে রাসেল মিয়ার কিন্তু ডিভোর্স দিছে, সে কিন্তু লজ্জা বলে নাই। না, আমি তো কাগজ পাই নাই, আমি কাগজ পাইলে তো আমি আপনাদের সামনে বলবো। তাকে ডিভোর্স দিয়া সে বিয়ে করে, উল্টা রাসেল মিয়াকে মামলা দিল, জেলও খাটাইলো। হ্যাঁ। এখন কথা হচ্ছে, এবং দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা আপনারা প্রচার করবেন, কারণ আমি আপনাদের ভাই, আপনাদের সন্তানের মতো। আমার নামে যখন মামলাটা করে সবুজবাগ থানায়, এটা আপনারা সবাই প্রচার করবেন। আমি সবুজবাগ থানায় যখন মামলা করে আমি কিন্তু এটা লাইভ করে, কারণ আমি আর্টিস্ট হিসাবে আমাকে যদি হ্যান্ডকাপ দিয়ে বাসা থেকে নিয়ে যায় এটা আমার জন্য লজ্জার, আমার শিল্পী সমিতির 570 জন মেম্বারের জন্য এটা লজ্জার, এবং আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য এটা লজ্জার। আমি কি করছি, একটা লাইভ করে আমি সবুজবাগ থানায় গিয়ে আমি বলছি যে ডিউটি অফিসার মহোদয় ছিল যে ভাই আমার নামে আপনার থানায় মামলা হয়েছে, আমাকে গ্রেপ্তার করুন। এরপরে দেখেন ওই এসআই মহোদয় কি করেছেন, কোর্টে চার্জশিটে লিখেছেন সে আমাকে গ্রেপ্তার করেছেন। আমি তো গ্রেপ্তারকৃত আসামি না, আমি স্বইচ্ছায় আসামিকে স্যারেন্ডার করছি, অর্থাৎ এটাকে আত্মসমর্পণ বলে। তার মানে সে তার লবিংয়ে যতটুকু পারে আমার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। এখন আমি সেই জুলুম, অন্যায়, অত্যাচার থেকে
নিজেকে গুটিয়ে নিয়েছি আপনাদের ভালোবাসায়। আমি আবার সেই লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে আমি এই 1 তারিখ থেকে আমি শুরু করেছি। ইনশাল্লাহ পুরো বছর কন্টিনিউ আমার কাজ থাকবে, আপনারা আমার পাশে থাকবেন। ডিভোর্স পেপারের জন্য কি প্রশ্ন করেছিলেন বা জানতে চেয়েছিলেন? আমার এগুলো কোনো আফসোস নাই। ডিভোর্স সে যেভাবেই করুক, সে বিয়ে করছে, সে এখন ভালো থাকুক, সুখে থাকুক। আমি নামাজ পড়ে তাকে দোয়া করি এবং আমার মাকেও বলছি তার জন্য দোয়া করতে, আলহামদুলিল্লাহ। আপনি যে একটা মামলা করেছিলেন, হ্যাঁ, বর্ষাপুর বর্তমান স্বামীর নামে আপনি একটা মামলা করেছিলেন, সেই বিষয়টা কেন করেছিলেন? আমি কার নামে মামলা করেছি? রাসেল মিয়ার নামে নাকি আপনি নাকি আকাশ টিভির নামে নাকি মামলা করেছে? আমি মামলা করেছি, তাহলে তাদেরকে মামলার বাদীর কাগজ দেখাইতে বলেন। আমি তো কোনো মামলা করিনি। আপনাদেরকে আরেকটা কথা বলি, এটা অন রেকর্ড, আপনারা রেকর্ড করবেন। 2022 সালে আমি একবার জেল খাটি। কেন জেল খাটি? আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিনকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ওনার মুক্তি চাই, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। এটা যখন আমি মুক্তি চাই জাতীয় প্রেস ক্লাবের সামনে, আমার 4 দিন রিমান্ড হয়, 3 দিন জেল হয়। 4 দিন রিমান্ডের মধ্যে আমার পা থাইকা মাথার চুল পর্যন্ত আমার রোলার দিয়ে এমন কোনো অংশে নাই যে আমাকে মারেন। এটা সাংবাদিক মহোদয় সবাই জানে। এখন একটা শ্রেণীর লোক আমাকে ভীষণ ভালোবাসে, এটা অতি উৎসাহিত হয়ে হোক বা আমি সাঈদী সাহেবের মুক্তি চাওয়ার কারণে হোক, এটা আমি জানি না। এখন তাদের মনে তখন দাগ কাটছিল যে আমাকে যখন রোলার দা পিটাইছে, এবং এই ছবিও অনেকের কাছে আছে, দেখবেন ইউটিউবে আছে। আমার পা থেকে মাথার চুল পর্যন্ত পুরো শরীরের রোলারের কালো দাগ। আমার মা দেখে আমাকে বলে, কিরে তুই মেকআপ করে আসছিস, তুই মেকআপ উঠাবি না? আমি আরে মা, এটি মেকআপ না, এইগুলা কি? আমাকে এগুলো মারের দাগ। মা আমাকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, মারের দাগ। তো আমার কথা হচ্ছে, আমাকে মানুষ ভালোবাসে। এখন এই ছেলেটা যখন আপনি দেখেন, আপনি জার্নালিস্ট, আপনি কোথায় লিখবেন? আপনি লিখবেন পত্রিকায়। আপনি জার্নালিস্ট, আপনি কোথায় লিখবেন? আপনি লিখবেন টেলিভিশনে, আপনি দেখাবেন টেলিভিশনে। কিন্তু ফেসবুক হচ্ছে এটা মানুষের একটা পার্সোনাল আইডেন্টিটি। ফেসবুকের মধ্যে কি আপনি আমাকে বিষোদ্গার করে প্রচার করতে পারবেন? এটা কি কোনো আইনের মধ্যে আছে? আমি আপনাকে নিয়ে লিখতে পারবো? এই ভদ্রলোক তো ফেসবুকের মধ্যে আমাকে নিয়ে দুনিয়ারের মিথ্যা গুজব আপনার পোস্ট করেছে। এটা তো সাংবাদিকতা না। সাংবাদিকতা আপনারা ভালো জানেন, কিন্তু আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা শিখেছি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতি 5 বছর একবার নির্বাচিত হতে হয়, আর একজন সাংবাদিক প্রতিদিন সকালে তার পাঠকের কাছে নির্বাচিত হয়। তাহলে একজন সাংবাদিকের গ্রহণযোগ্যতা ওই লেভেলের থাকতে হবে। তিনি ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করেছেন, যেগুলো আমি আইনের কাছে সহযোগিতা চেয়েছি, কিন্তু আমি ওনার নামে কোনো মামলা করিনি, আর আমি কোনো মামলা করবো না। আচ্ছা, এখন আমি একটু বলি দাও। হ্যাঁ, বাসর হবে মাটির ঘরের ছবিটা নেব। বলতে যাচ্ছে সিমি, আপনি বলেন।